তোমাদের সকলকে আমি সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ফিনান্স এন্ড ব্যাংকিং ক্লাস। ফিনান্স এন্ড ব্যাংকিং এর নতুন রুটিন অনুযায়ী এবং সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী আজকে আমরা প্রথম যে অধ্যায়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে অধ্যায় 1। ঠিক আছে, আমাদের সিলেবাসে সংক্ষিপ্ত করে দিয়েছে। সেই সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে আজকে আমরা পড়ছি, প্রথম অধ্যায় থেকে স্টার্ট করছি। তোমাদের সামনে যে কয়েকটা ক্লাস আছে সেই কয়েকটা ক্লাসের মধ্যে আমরা মোটামুটি চ্যাপ্টার গুলো ঘুরে ফিরে ভালো মতো একটু পড়ার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা তাহলে অধ্যায় 1 থেকে আমরা অলরেডি তো আমাদের রিভিশন হয়েছে, কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। হ্যাঁ, তোমাদের ফাইনালের জন্য মানে ফাইনাল এক্সামের জন্য তোমাদের এটা কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখানে আমাদেরকে প্রথমে শিখতে হবে তোমার অর্থায়নটা বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, অর্থায়ন সম্পর্কে তোমাদের সেটা জানতে হবে, বুঝতে হবে। তোমরা সবাই জানো নরমালি অর্থায়ন বলতে আমরা কি বুঝি। অর্থায়ন হচ্ছে অর্থায়ন মানে কি বলতো, বিভিন্ন উৎস থেকে, ঠিক না, বিভিন্ন উৎস থেকে আমরা যখন তোমার অর্থগুলো কালেক্ট করি একটা বিজনেস পারপাসে, বিভিন্ন উৎসগুলো থেকে আমরা অর্থ কালেক্ট করি এবং পরিকল্পনা করে সেই অর্থগুলো আমরা সেই অর্থগুলো কি করি, আমরা কোথাও বিনিয়োগ করি, যার কারণে আমাদের কি হয়, কোথাও বিনিয়োগ করার কারণে আমাদের তোমার মুনাফা অর্জন করতে পারি। তাহলে এটাই হচ্ছে অর্থায়নের মেইন ডেফিনেশন। ঠিক আছে, মুশফিকা তুমি আমাকে একটু বলো অর্থায়নটা বলতে আমরা আসলে কি বুঝি। মিস ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে এটার ব্যবস্থাপনা করা পরিচালনা করার নাম হচ্ছে অর্থায়ন। ভেরি গুড, খুবই সুন্দর তুমি আনসার দিয়েছো, আসলে খুব ভালো হয়েছে তোমার উত্তরটা। তাহলে আমরা বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করব এবং পরিকল্পনা করে সেই অর্থগুলোকে আমরা ব্যবহার করবো, এটার নাম হচ্ছে ব্যবস্থাপনা। আচ্ছা, তোমরা তোমাদের বই থেকে একটু দেখো পেজ অর্থায়নের শ্রেণী বিভাগ। ঠিক আছে, অর্থায়নের শ্রেণী বিভাগ যেটা আছে এটা খুব ইম্পর্টেন্ট। সেখানে আমরা যেগুলো যেগুলো দেখছি সেটা হচ্ছে তোমার পারিবারিক অর্থায়ন, সরকারি অর্থায়ন, হ্যাঁ, আন্তর্জাতিক অর্থায়ন, অব্যবসায়ী প্রতিষ্ঠান অর্থায়ন, ব্যবসায় অর্থায়ন, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান। তাহলে এই 6 ধরনের সাধারণত আমরা কি দেখতে পাই, অর্থায়ন দেখতে পাই। তার মধ্যে সরকারি অর্থায়নটা কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ, সাথে সাথে এখানে অনেক ধরনের এমসিকিউ আছে। ঠিক আছে, আচ্ছা এখন আরেকটা যেটা টপিক খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কারবারি অর্থায়নের নীতি। আমি তোমাদেরকে একটু পরেই জাস্ট একটু ধারণাটা দিয়েই আমি একটু পরেই তোমাদেরকে একটা সৃজনশীল প্রশ্ন আমি দিব আমাদের বই থেকে, অনুশীলনী বই থেকে, যাতে তোমরা এটা একটু প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমটা হচ্ছে যে কারবারি অর্থায়নের নীতি 3টা পড়েছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নীতি। নীতি থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে। একটা হচ্ছে তারল্য বনাম মুনাফা নীতি, আরেকটা হচ্ছে উপযুক্ততার নীতি, এবং আরেকটি হচ্ছে কি কারবারের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন নীতি। তোমাদের কি মনে আছে যে তারল্য বনাম মুনাফা নীতি বলতে আমরা কি বুঝি? বলতে পারবে কেউ আমাকে তারল্য বনাম মুনাফা নীতি কি ছিল, এটা কি ধরনের নীতি মানে ছিল? মিস নগদ টাকাটা সম্পূর্ণ নিজের কাছে রেখে নেওয়া তার একটা অংশ ব্যাংকে জমা করে রাখা আর বাকি অংশ নিজের কাছে রাখা। হ্যাঁ, অলমোস্ট সেরকমই আসলে। ঠিক আছে, তারল্য বনাম মুনাফা নীতি। এখন ব্যবসার প্রয়োজনে তোমার প্রতিদিনকার খরচ মেটানোর জন্য অবশ্যই তোমাকে কিছু টাকা তোমার ব্যবসায় রাখতে হবে, আর যেই টাকাটা ইউজ হচ্ছে না সেই টাকাটা তুমি কোথাও বিনিয়োগ করবা, সেটা তুমি ব্যাংকে সেভ করে রাখতে পারো বা অন্য কোথাও বিনিয়োগ করলে। কিন্তু তুমি যদি এমন ভাবে টাকাটা, প্রয়োজনীয় টাকাটাও যদি তুমি ডেইলি যে খরচটা আছে সেটাও যদি তুমি না রাখো, তাহলে তোমার কি হয়ে যাবে, তারল্যের ঘাটতি থাকবে। ঠিক আছে, ডেইলি ডিমান্ডটা তুমি মিট করতে পারবা না, এই জন্য তোমার তারল্যেরও ঘাটতি থাকবে। আবার সেই সাথে সাথে তোমার বিনিয়োগ বেশি হয়ে যাবে, কিন্তু সেই হিসেবে দেখা যাচ্ছে যে কোনো একটা তুমি ডিমান্ড ফুলফিল করতে পারছো না। এমন ভাবে টাকাটা আমাকে ম্যানেজ করতে হবে যাতে আমার প্রয়োজনীয় ব্যবসায় ডেইলি ডিমান্ড যেটা আছে সেটাও যাতে আমি মিট করতে পারি। আবার এমন ভাবে টাকা কিছু আমি সেভিংস এ রাখবো বা বিনিয়োগ করব যাতে সেখান থেকে আমি প্রয়োজনীয় মুনাফা অর্জন করতে পারি। এটাকেই বলছে তারল্য বনাম মুনাফা নীতি।
টাকাকে অবশ্যই আমাকে, এই জন্য বলছে এই ক্ষেত্রে অর্থায়নটা খুব গুরুত্বপূর্ণ, যে আমি কিভাবে কিভাবে অর্থগুলো সংগ্রহ করছি এবং কিভাবে পরিকল্পনা করে কোথায় কতটুকু টাকা আমাকে ইনভেস্ট করতে হচ্ছে বা কোথায় কতটুকু টাকা আমাকে রাখতে হচ্ছে, এই পরিকল্পনাটার নামই হচ্ছে অর্থায়ন। আচ্ছা, এর পরের যে আম, আহ, নীতিটা আছে সেটার নাম হচ্ছে, তোমরা জানো, উপযুক্ততার নীতি। অবশ্যই ছোটখাটো খরচগুলো মেটানোর জন্য তোমাকে ছোটখাটো উৎস থেকেই অর্থ সংগ্রহ করতে হবে। আর খুব বড় ধরনের খরচ, যেগুলো প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদী আমাকে ফল দিবে, এই ধরনের খরচগুলো মেটানোর জন্য অবশ্যই আমাকে দীর্ঘমেয়াদী উৎস থেকে ঋণ নেওয়া ভালো, মানে অর্থায়ন করা ভালো। ঠিক আছে, এটা হচ্ছে উপযুক্ততার নীতি। আর থার্ড হচ্ছে কারবারের বৈচিত্র্যায়ন এবং ঝুঁকি বন্টন। তোমরা জানো আমরা যদি ভ্যারাইটিস ঝুঁকি মানে কি বলে ভ্যারাইটিস প্রোডাক্ট নিয়ে আমরা বিজনেস করি, তাহলে ঝুঁকিটা বন্টন হয়ে যায়। তাহলে এই তিনটা ঝুঁকি খুব গুরুত্বপূর্ণ। আবার সেই জন্য ইচ্ছা করে তোমাদেরকে আমি এটা একটু ডিটেলস করে বর্ণনা করলাম। ঠিক আছে, এরপর আরেকটা দেখো, সেটা হচ্ছে আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী, যেটা তোমাদের বই পৃষ্ঠা 10-এ আছে। দেখো, একজন আর্থিক ব্যবস্থাপক কিন্তু নর্মালি দু ধরনের কাজ করেন। একটা হচ্ছে তোমার আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত, আর আরেকটা হচ্ছে ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। দেখি ওয়ালিদ, তুমি আমাকে একটু বলো তো, যে আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত বলতে আমরা কি বুঝি? একজন ব্যবস্থাপক এই আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্তটা বলতে মানে উনি কি ধরনের সিদ্ধান্তটা গ্রহণ করেন? ওয়ালিদ, আমাকে একটু আনসার করো তো। ওয়ালিদ, ক্লাসে কি আছো? ওয়ালিদ, ওয়ালিদ কি আছে আদৌ? মিজ আজকে নেট প্রবলেম, সেটার জন্য করতে পারতেছি না। এই আমাকে এখন দেখা যাচ্ছে তো না? দেখো এখন ক্যামেরাটা একটু ঠিক হয়ে আসছে। আমি একটু মনে হয় প্রবলেম ছিল। আচ্ছা ওয়ালিদ, তুমি কি বলছো নেটওয়ার্কের প্রবলেমের জন্য শোনা যাচ্ছে না? অপূর্ব নন্দী, তুমি কি আছো ক্লাসে? অপূর্ব, অপূর্ব তো দেখি শুনতে পাচ্ছে না। অপূর্ব, আচ্ছা মুশফিকা, তুমি আছো তো না? জি মিস। দেখছো, মুশফিকা তো সুন্দর মতো দেখি ক্লাসে প্রেজেন্ট আছে এবং ওর কথাবার্তা গুলো খুব সুন্দর মতো স্পষ্ট আমি শুনতে পাচ্ছি। বাট ওয়ালিদ এবং অপূর্ব কি আদৌ ক্লাসে আছে নাকি? ওয়ালিদের কি নেটওয়ার্ক প্রবলেম বলেছে? বাট অপূর্ব, অপূর্ব একটু রেসপন্স করো। ক্লাসে থাকলে অবশ্যই, তুমি যদি ক্লাসের থেকে চলে যাও সেটা হবে না। ক্লাসে অবশ্যই তোমাকে একটু রেসপন্স করতে হবে। তো কিছু না বলে অন্তত তুমি প্রেজেন্ট আছো সেটা আমাকে একটু জানাও। ছেলেদের মনে হয় বেশি নেটওয়ার্ক প্রবলেম ওদের, টোটালি ওদের কোনো রেসপন্স নাই। আওয়াজ কি শুনতে পাচ্ছে কিনা তো তাও জানছি না। আচ্ছা, তাহলে কি বললাম, আয় সিদ্ধান্ত বা তোমার অর্থায়ন সিদ্ধান্ত। আসলে আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত হচ্ছে কোন কোন উৎস থেকে আমরা অর্থগুলাকে সংগ্রহ করব এবং আহ, আহ, মানে কোন কোন উৎসগুলো থেকে আমরা অর্থ সংগ্রহ করব সেটা সিদ্ধান্ত নেওয়া। একজন ব্যবস্থাপক, আর্থিক ব্যবস্থাপক এই সিদ্ধান্তটি গ্রহণ করে থাকেন। হ্যাঁ বলো। মিস, আমাকে একটা প্রশ্ন উত্তর দিতে পারবেন? হ্যাঁ বলো, অবশ্যই। দেখি শেখ সাদিয়া ক্লাসে এসেছো? কেমন আছো শেখ সাদিয়া? মিস আসসালামু আলাইকুম। ক্লাসে এসেছো? ওয়ালাইকুম সালাম। মিস ভালো আছো তো না? মিস আমি কেমন আছি? আচ্ছা, কথা শুনতে ইয়েস পাচ্ছো মিস। মুশফিকা? হ্যাঁ আমি বলো। কেমন আছেন? মিস, আচ্ছা, ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত এখানে বলতেছে যে মানে এখানে মেশিন দ্বারা প্রস্তুতকৃত পণ্য সামগ্রীর বিক্রয় পূর্বের তুলনায় বৃদ্ধি পায়, এতে করে যদি মুনাফা ও নগদ প্রবাহ বৃদ্ধি পায় এবং সর্বমোট নগদ প্রবাহ যদি মেশিনের ক্রয় মূল্য থেকে বেশি হয়,
হুম। অর্থাৎ মেশিনটি যদি আগামী 10 বছর ব্যবহার করা যাবে বলে মনে হয়, তাহলে মেশিনের বিনিয়োগ সিদ্ধান্তটির জন্য আগামী 10 বছরে মালামাল বিক্রয় থেকে যে অর্থের আগমন হবে তার সাথে মেশিনের ক্রয় মূল্যের তুলনা করতে হবে। মিস, এটা একটু বুঝাই দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই। তার মানে তুমি বলতে চাচ্ছ কোনটা থেকে, ওই একটা উদাহরণ যেটা আছে সেটা জানতে চাচ্ছ না, উদাহরণ যেটা দিয়েছে? জি মিস। আচ্ছা, জি এখানে কি মিস। বলেছে দেখি। ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত নরমালি আমরা জানি কি, আগে সেটা সম্পর্কে আমরা একটু বুঝতে হবে। ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত হচ্ছে এই যে অর্থগুলো যে আমরা কালেক্ট করেছি সেগুলো আমরা কোন কোন খাতে কিভাবে সেটা আমরা কি করব, বিনিয়োগ করব। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের একটা পরিকল্পনা করে বিনিয়োগ করা, এটাই হচ্ছে আমাদের ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। ব্যয় বলছে কেন, যেহেতু এটা আমাদেরকে বিনিয়োগ করতে হবে, এটা আমরা খরচ হিসেবে দেখাচ্ছি, এই জন্য এটাকে ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত বলছে। আচ্ছা, এখানে একটা উদাহরণ দিয়েছে, উদাহরণটা আমরা একটু তাহলে পড়ি। প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মেশিন ক্রয় সংক্রান্ত। আচ্ছা, যদি মেশিন দ্বারা প্রস্তুতকৃত পণ্য সামগ্রী বিক্রয় পূর্বের তুলনায় বৃদ্ধি পায়। আচ্ছা, যদি আমি একটা মেশিন ধর আমি আনলাম, ঠিক আছে, মেশিন আমাকে একটা কিনতে হচ্ছে, যে এই মেশিন দিয়ে যদি আমার পণ্য সামগ্রীর যে বিক্রয়টা আমি করতে পারবো, এই মেশিনের মাধ্যমে পণ্য সামগ্রীর যে বিক্রয়টা আমার হবে সেটা যদি আগের তুলনায় বেড়ে যায়, ঠিক আছে, আগের তুলনায় যদি বেড়ে যায়, এতে করে যদি মুনাফা এবং নগদ প্রবাহ বৃদ্ধি পায়। যদি এই বিক্রয় বেড়ে যাওয়ার কারণে যদি আমার মুনাফা এবং নগদ প্রবাহটা যদি আমার বেড়ে যায়, এবং সর্বমোট নগদ প্রবাহ যদি মেশিনের ক্রয় মূল্য থেকে বেশি হয়, ঠিক আছে, মানে আমি মেশিনটা কিনতে আমার যত টাকা খরচ হয়েছে তার থেকে এই লাভের অংশটা যদি বেশি হয়, অর্থাৎ মেশিনটি যদি আগামী 10 বছর ব্যবহার করা যাবে মনে হয়, তাহলে মেশিনের বিনিয়োগ সিদ্ধান্তটির জন্য আগামী 10 বছরে মালামাল বিক্রয় থেকে যে অর্থের আগমন হবে তার সাথে মেশিনের ক্রয় মূল্যের তুলনা করতে হবে। এটা আসলে সেটাই বলছে, যদি আমি মেশিনটা যদি একটা মেশিন কেনার ক্ষেত্রে যদি আমি বিনিয়োগ করি, ঠিক আছে, মেশিনটাতে যদি আমি বিনিয়োগ করি এবং যদি মনে করি যে এখানে আমার ভালো ইনকাম হবে, আগামী 10 বছর আমি মোটামুটি খুব ভালো আমি ইনকাম করতে পারবো, তাহলে এই যে আমি পণ্য যেগুলো আমি বিক্রি করছি, সেই বিক্রি থেকে অর্থের যে আগমনটা আসবে, সেই পণ্যগুলো বিক্রি থেকে যে আমার যে অর্থটা আমার আসবে তার সাথে মেশিনের ক্রয় মূল্যটাকে আমাকে তুলনা করতে হবে, যে আসলে আমি মেশিনটা কিনেছিলাম কত টাকা দিয়ে, আর আজকে মেশিনটা মানে মেশিনটাকে আমি ব্যবহার করে আমি কত পণ্য আমি উৎপাদন করতে পারছি এবং সেই পণ্যগুলো বিক্রয় করে আমি কত লাভ করতে পারছি। এটা জাস্ট একটা তুলনা, মানে এটা তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ আসলে মেশিনটা কেনার ফলে, মেশিনটাতে যে আমি বিনিয়োগ করছি, এই মেশিনটা তাহলে আমার কেনার ফলে আমার তাহলে ব্যবসায় কতটুকু আমার মুনাফা আমি অর্জন হয়েছে বা মুনাফা আমি অর্জন করতে পারছি, যেহেতু এগুলো একটা বিনিয়োগ সিদ্ধান্ত। ঠিক আছে। আচ্ছা। জি মিস। হ্যাঁ। মিস, তার মানে মানে মেশিন থেকে উৎপন্ন যে পণ্য। হ্যাঁ হ্যাঁ, মেশিন থেকে উৎপাদিত পণ্যগুলো যদি আমার বিক্রয়টাকে বাড়িয়ে দেয়, সেটাই বলছে, তাহলে অবশ্যই আমার সেই ক্ষেত্রে আমার মেশিনটাতে আমার ইনভেস্ট করতে হবে, ঠিক আছে, মানে মেশিনটা আমাকে কিনতে হবে, আর সেই ক্ষেত্রে আমার ক্রয় মূল্যটা একটু হিসাব করতে হবে, মানে এটা জাস্ট বলেছে যে আমার লাভটা থেকে তাহলে আসলে মেশিনটার হয়তো ক্রয় মূল্য খুব একটা বেশি হবে না, কারণ আমার তখন যদি এটা আমাকে ভালো একটা ফলাফল দেয় এই বিনিয়োগটা করার ক্ষেত্রে, তাহলে সেটা আমাকে কি করবে, অবশ্যই সেই ক্ষেত্রে আমার মেশিনটা মানে আমাকে বিনিয়োগ করতে হবে, মেশিনটা কেনার জন্য আমাকে সেখানে অবশ্যই বিনিয়োগ করতে হবে। ওকে। আচ্ছা, এরপরে এই মোটামুটি এগুলো হচ্ছে আমার এই চ্যাপ্টারের তোমার দুটো টপিক খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে তোমার নীতি, যেটা আমরা নীতি পড়েছি, আরেকটা হচ্ছে যে তোমার সিদ্ধান্তগুলো, ঠিক আছে, একজন আর্থিক ব্যবস্থাপককে অবশ্যই এই ধরনের সিদ্ধান্তগুলো নিতে হয়, যে আসলে আমাকে একটা মেশিনারিজ কেনার ক্ষেত্রে বা একটা বড় কোনো ফার্নিচার যেটা আমার উৎপাদনকে বাড়িয়ে দিবে বা আমার বিক্রয়কে বাড়িয়ে দিবে, তাহলে অবশ্যই সেই ধরনের মেশিনগুলোতে আমার বিনিয়োগ করা উচিত। আচ্ছা, এখন এমনি নর্মালি এই চ্যাপ্টার রিলেটেড তোমাদের কি আর কোনো সমস্যা আছে, যে কোনো কোয়েশ্চেন আছে কি? এরকম না থাকলে আমি একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের সাথে একটু শেয়ার করব, সেই সৃজনশীল প্রশ্নটা সবাই একটু দেখবে, ঠিক আছে? কারো কি এমনি এই রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে? মুশফিকা, তুমি কি কিছু বলবে আর? মিস। আশা করছি হ্যাঁ, এখানে হয়তো আর জটিল কোনো ধরনের কোশ্চেন থাকবে না, ঠিক আছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন তোমাদের সাথে একটু শেয়ার করছি, অনুশীলনী প্রশ্ন, ঠিক আছে। দেখো এই দেখা যায়, জি মিস। তোমরা কি দেখতে পাচ্ছ প্রশ্নটা? দেখো না? আচ্ছা, এখানে আচ্ছা দেখো, এটা আমাদের বইয়ের অনুশীলনের একটা প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, আর তোমাদের তো জানো
তোমাদের বেশিরভাগ যে ক্লাসগুলো তোমাদের হবে সেটা মোটামুটি একটু সৃজনশীল বেসড। তোমরা অলরেডি এমসিকিউ বেসড কোয়েশ্চেন আনসার অনেক পড়েছো। এখন একটু সৃজনশীল বেসড কোয়েশ্চেন আনসার তোমাদের পড়তে হবে বেশি করে। তো এই টপিক রিলেটেড জাস্ট আমি একটা সৃজনশীল প্রশ্ন এখানে আছে, দেখো আমাদের অনুশীলনের একটা প্রশ্ন, সেটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি। সবুজ ব্যাংক থেকে 15% সুদে 5 বছরের জন্য 8 লক্ষ টাকা ঋণ গ্রহণ করলো। দেখো প্রাইস নামের একটি প্রতিষ্ঠান, সে করলো কি 3 ধরনের সোর্স থেকে অর্থ কালেক্ট করলো। একটা হচ্ছে ব্যাংক থেকে 15% সুদে 8 লক্ষ টাকা ঋণ গ্রহণ করলো 5 বছরের জন্য। আরেকটা হচ্ছে বন্ধু থেকে টাকা নিয়েছে 1 লক্ষ টাকা। আরেকটা হচ্ছে মামাতো বোন মানে আত্মীয় স্বজন থেকে টাকা নিয়েছে তোমার 1 লক্ষ টাকা। তাহলে টোটাল কত টাকা অর্থায়ন করেছে? 10 লক্ষ টাকা সে অর্থায়ন করেছে। এখন এই 10 লক্ষ টাকা থেকে সে দেখো বিদ্যুৎ বিল প্রদান করে দিয়েছে 1 লক্ষ টাকা, কর্মচারীদের বেতন দিয়ে দিয়েছে 4 লক্ষ, আবার নতুন মেশিনও সে একটা ক্রয় করেছে 3 লক্ষ টাকা। তাহলে এখন দেখো কত, 4 3 7 8 9 10, তাহলে যে 10 লক্ষ টাকায় সে অর্থায়ন করেছে, দেখা যাচ্ছে এই 10 লক্ষ টাকায় সে পুরোপুরি কি করে ফেলেছে? বিভিন্ন খাতে সে খরচ করে ফেলেছে। এখন প্রশ্ন বলছে 2012 সালের আর্থিক বিবরণীতে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হল। ক এবং খটাকে একটু আমরা সাইড রাখি, আগে আমরা একটু সৃজনশীল প্রশ্নগুলোকে একটু অ্যাটেন্ড করার চেষ্টা করি, ঠিক আছে? এখন গতে কি বলেছে দেখো, একে এন্টারপ্রাইজের ব্যবস্থাপক জনাব সোহানের সামগ্রিক এই কার্যক্রমকে কি বলা যায় বলতো? ওনার যে সামগ্রিক কার্যক্রমটা আমরা দেখছি উদ্দীপকে, এটা এটা আসলে কি বলা যায়? হ্যাঁ, ব্যবসা অর্থায়ন। ব্যবসা অর্থায়ন, ভেরি গুড। এটাকে অবশ্যই বলা যায়, এই ওনার এই সামগ্রিক কাজটাকে বলা যায় কি করছে? উনি অর্থায়ন করেছে, ব্যবসায় অর্থায়ন করেছে, ঠিক আছে? ওকে। তারপরে ঘ নাম্বারে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে জনাব সোহান কোন নীতিটি ঠিকমতো অনুসরণ করলে ক্ষতির সম্মুখীন হতেন না বলে তুমি মনে করো? দেখো আমরা 3টা নীতি পড়েছি, এখন হচ্ছে উপযুক্ততা নীতি নাকি তারল্যপনা মুনাফা নীতি নাকি বৈচিত্র্য নীতি, কি মনে হয় তোমার থেকে? কি মনে হচ্ছে সাদিয়া? তারল্যপনা মুনাফা নীতি, ঠিক না? আর উপযুক্ততা নীতি হবে যে তোমার মনে হচ্ছে উপযুক্ততা নীতি। আচ্ছা, মুশফিকার কি মনে হচ্ছে? উপযুক্ততা নীতি। আচ্ছা, ঠিক আছে। তোমাদের যদি তাই মনে হয় আমরা একটু দেখি, আমরা এবার উত্তরগুলো আমরা একটু করে দেখব, সাথে সাথে ক এবং খ এর উত্তরগুলো আমরা দেখবো। দেখো ক এর প্রশ্ন ছিল বাণিজ্য ঘাটতি কি, ঠিক আছে? বাণিজ্য ঘাটতি কি, ক এর প্রশ্ন ছিল। আর খ এর প্রশ্ন হচ্ছে সরকার কেন দেশের জন্য অনেক অর্থ ব্যয় করে। আচ্ছা, আমরা এই দুটো প্রশ্নের উত্তর আমরা একসাথে আমরা পরবর্তী একটা স্ক্রিনে আমরা যাচ্ছি, সেই স্ক্রিনে আমরা শেয়ার করব। ওকে মিস। আচ্ছা, এটা হচ্ছে ঘ এর উত্তরটা সবাই একটু করে আমরা দেখবো, ঠিক আছে? জনাব সোহান উপযুক্ততা নীতিটি ঠিক মতো অনুসরণ করলে ক্ষতির সম্মুখীন হতেন না বলে আমি মনে করি। তাহলে আমরা কেন এখানে উপযুক্ততা নীতি বলছি? মুশফিকা এবং সাদিয়া দুজনে বলেছে উপযুক্ততা নীতি, তোমাদের ঠিক আছে। উপযুক্ততা নীতি তাহলে কেন, এটা ধরো আমি এটা উত্তরটা আমি দিয়ে দিয়েছি, বাট আমাকে একটু দেখি মুশফিকা তুমি একটু বলো তোমার কি মনে হয় যে কেন উপযুক্ততা নীতি হয়েছে? বলতে পারছো মুশফিকা? কি বলছেন? আমি জিজ্ঞেস করেছি, তোমরা তো বলেছো যে যিনি সেটা উপযুক্ততা নীতি উনি অনুসরণ করেননি বলে ব্যবসাটা ক্ষতির সম্মুখীন হয়েছে। তাহলে একটু আমাকে ডিটেলস বলো না যে কেন উপযুক্ততা নীতিটি উনি ঠিকমতো অনুসরণ করেননি, বা অনুসরণ করলে কি হতো? উনি আসলে কি করেননি? হ্যাঁ, উপযুক্ততা নীতি তো আমরা বুঝেছি, উনি আসলে কি করেননি? আসলে কি করেননি দেখো, উনি উপযুক্ততা নীতি আমরা জানি ছোটখাটো ব্যয়গুলো ছোটখাটো উৎস থেকে নিতে হয়, আর বড় ব্যয়গুলো অবশ্যই বড় উৎস থেকে আমাদের নেওয়া উচিত, আর পরিকল্পনা করে আমাদের সেভাবে কিন্তু ব্যবহার করা উচিত। সেটাই হচ্ছে আমাদের অর্থায়নের মেইন বিষয়বস্তু। কিন্তু উনি দেখা যাচ্ছেন যে 10 লক্ষ টাকা উনি 3টা সোর্স থেকে উনি 10 লক্ষ টাকা নিয়েছেন,
এবং এই 3টা সোর্স থেকে কি করেছেন, এই যে 10 লক্ষ টাকাটা উনি উইদাউট প্ল্যানিং, হ্যাঁ, উনি বাড়ি ভাড়ার জন্য দিয়ে দিয়েছেন, উনি কর্মচারী বেতনের জন্য দিয়ে দিয়েছেন, ইভেন মেশিনও ক্রয় করে ফেলেছেন। কিন্তু আমরা জানি একটা মেশিন যখন ক্রয় করতে হয় তখন অবশ্যই তোমার একটু দীর্ঘমেয়াদী উৎস থেকে ঋণ নিলে ভালো, কারণ মেশিন হচ্ছে আমার লং টার্ম ফ্যাসিলিটিস দেয়, লং টার্ম আমাকে সাপোর্ট দেয়, ঠিক আছে, আমার মুনাফা অর্জনের জন্য লং টার্ম আমাকে সাপোর্ট দেয়। সেই ক্ষেত্রে আমি যে আত্মীয় স্বজন থেকে টাকা যে কয়েকটা আমি টাকা নিয়েছি, এগুলো তো খুব বেশি না অ্যামাউন্ট, কিন্তু সেগুলোই যদি আমি তোমার মেশিনের জন্য দিয়ে দিই তাহলে তো চলবে না। আবার ব্যাংক থেকে 5 বছরের জন্য ঋণ নিচ্ছে, সেটা কিন্তু মোটামুটি একটা দীর্ঘমেয়াদী, ঠিক আছে। সে ব্যাংক থেকে ঋণ নিয়ে আমি যদি তোমার কর্মচারীদের বেতন তারপরে ভাড়া আমি মানে মিট করি, তাহলে তো আমার অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন, অর্থনৈতিকভাবে আমার একটু ক্ষতির সম্মুখীন হতে হবে। তাহলে অবশ্যই উনি উপযুক্ততা নীতিটি ফলো করেননি। উনি যদি মেশিনের যে লং টার্ম উনি ঋণ নিয়েছেন সেটা যদি উনি মেশিন পারপাসে খরচ করতেন, তাহলে হয়তোবা আর কিছু টাকা ওনার উচিত ছিল তোমার রেখে দেওয়া, যেটা আমরা অনেকটা তারল্য মুনাফা নীতিতেও পড়েছি যে কিছু অংশ রেখে দেওয়া দরকার ছিল, কিন্তু উনি ওই কাজটিও করেননি বিধায় ওনার মানে ব্যবসাটা ক্ষতির সম্মুখীন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু দেখি আমরা যে 1 আর 2 যেটা আমরা ছিল আমাদের প্রশ্নের উত্তর, আমরা সেটা একটু দেখি। হ্যাঁ, এখানে দেখো প্রথম প্রশ্ন ছিল কি বাণিজ্য ঘাটতি কি, ঠিক না? বাণিজ্য ঘাটতি মানে কি বলতো, সেটা হচ্ছে দেশের রপ্তানি অপেক্ষা যদি আমদানি বেশি হয়ে যায় তখন আমার বাণিজ্য ঘাটতি বলে, বলার কিছু নাই। বাণিজ্য ঘাটতি যখন রপ্তানির চেয়ে আমদানি বেশি হয়, একটা দেশে যখন রপ্তানি করার চেয়ে আমদানি বেশি হয়, কারণ আমদানি করলে তো আমাকে টাকা দিয়ে প্রোডাক্ট আনতে হয়, তা আমি যদি শুধু কিনেই থাকি, বিক্রি করে যদি মুনাফা অর্জন না করি, তাহলে অবশ্যই আমার বাণিজ্যের ক্ষেত্রে একটা ঘাটতি দেখা যাবে। এই জন্য বলছে যে কোনো দেশের যদি আমদানির চেয়ে তোমার রপ্তানি কম হয় বা রপ্তানির চেয়ে আমদানিটা বেশি হয়, তাহলে অবশ্যই বাণিজ্য ঘাটতি হয়। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন ছিল সরকার কেন দেশের জন্য অনেক অর্থ ব্যয় করে? কেন দেশের জন্য অর্থ ব্যয় করে থাকে সরকার? কারণ সরকারের মূল লক্ষ্যই কি থাকে বলতো, সমাজ কল্যাণ না? ইয়েস, দেশের সার্বিক উন্নয়ন করাই হচ্ছে সরকারের মেইন লক্ষ্য। তো সেই ক্ষেত্রে অবশ্যই সরকার দেশের জন্য তো অর্থ ব্যয় করবে, যেহেতু তার মূল লক্ষ্য হচ্ছে সমাজ কল্যাণ। এই জন্য উনি সরকারি হাসপাতাল, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো বেশি সুন্দর মতো সাজানো, তারপর যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, এই ধরনের জিনিসগুলো উনি কি করেন, প্রয়োজনীয় অর্থ ব্যয় করেন, যাতে জনগণ সেই মানে সমাজ কল্যাণটা মানে পেতে পারে, সমাজ কল্যাণ জনগণের জন্য সমাজ কল্যাণটা যাতে করতে পারে, এজন্য। আচ্ছা, এরপর গয়ের উত্তরটা আমরা একটু জাস্ট রিভিউ করে, সেটা হচ্ছে ওনার সামগ্রিক যে কাজটা ছিল সেটাকে কি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে অর্থায়ন, ঠিক না? আচ্ছা, তাহলে যে এন্টারপ্রাইজ ছিল, এই এন্টারপ্রাইজ সেটা ওনার সামগ্রিক কার্যক্রমকে আমরা অর্থায়ন বলছি। তাহলে অর্থায়ন বলতে আমরা কি বুঝি, আমাকে সেই ক্ষেত্রে প্রথমে আগে অর্থায়ন সম্পর্কে একটু ব্যাখ্যা দিতে হবে, তারপরে কোন কোন জায়গাগুলো থেকে আমি অর্থায়ন করতে পারি সেগুলো সম্পর্কে তোমাদের ইনফরমেশন দিতে হবে, যেমন আমি নিজের টাকা, আমার আত্মীয় স্বজনের টাকা, আমি বন্ধু বান্ধবের টাকা, ব্যাংক থেকে ঋণ নিতে পারি, এই ধরনের সোর্স গুলো সেখানে বর্ণনা করতে হবে। তারপরে এবং এই টাকাগুলো শুধু আমি অর্থায়ন করেছি এবং আমাকে প্রয়োজন মাফিক সেগুলোকে আমাকে কি করতে হবে, আমাকে বিনিয়োগ করতে হবে, সেটাও আমাকে এখানে উল্লেখ করতে হবে এই অর্থায়ন প্রক্রিয়ার মধ্যে, ঠিক আছে। তাহলে মোটামুটি কি বোঝা গেছে? আমি তোমাদের এই সৃজনশীলটা করানোর একটা কারণ হচ্ছে, এই সৃজনশীলটা কিন্তু মোটামুটি মানে যে আনসার গুলো আছে আর কি, বিশেষ করে ঘতে, এটা উপযুক্ততা নীতি হলেও কিন্তু এখানে মোটামুটি আমি তারল্য বনাম মুনাফার কথাও কিছু আমি এনেছি। আর উপযুক্ততা নীতি তোমরা এখন পড়লেই সাথে সাথে তোমরা এটাও জানবা যে মানে ব্যবসায়ের যেটা বৈচিত্র্যায়ন 3 নাম্বার যেটা নীতি সেই সম্পর্কে। আর অর্থায়ন প্রক্রিয়া কাকে বলে, তোমার সরকারি অর্থায়ন আর অব্যবসায়ী প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের জন্য, ঠিক আছে। তোমাদের একটু আমাকে বলো তাহলে এই সংক্রান্ত তোমাদের আর কোনো আমার কোয়েশ্চেন আছে কিনা, আর কোনো কিছু কি তোমাদের একটু যদি জানার থাকে আমাকে প্লিজ কাইন্ডলি একটু শেয়ার করো সবাই। শেখ সাদিয়া, তোমার এই অধ্যায় 1 সম্পর্কে আর কিছু কি এমনি বোঝার বা জানার কিছু আছে?
না মিস। আচ্ছা, তাহলে আশা করব এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসলে বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, ওয়ালিদ, অপূর্ব, নন্দী, তোমরা কি এখনো শুনতে পাচ্ছ কথা? তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে, এখন শোনা যাচ্ছে। অপূর্ব, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি তোমাকে অনেকক্ষণ যাবত তোমাকে ডাকছিলাম। অধ্যায় 1 সম্পর্কে কি তোমার কোনো কোশ্চেন আছে? মিস। আচ্ছা, ঠিক আছে তাহলে।